আমার এলাকা থেকে যিনি জিতেছেন ওনার বিরুদ্ধে খুনের মামলা আছে। ওই যে কি জানি নাম, রবিউল আলম বোধহয়, ধানমন্ডি 10 ওখান থেকে। তো আমার এক বান্ধবী, তিনি খুব বিএনপি স্ট্রং, তো আমাকে ফোন করে বলে কি যে আপা আপনি কিন্তু রবিউলকে ভোট দেবেন। আমি বললাম আফরোজা তুমি একটা খুনিকে আমাকে ভোট দিতে বলছো, তা আপনার ভোটটা নষ্ট হবে মনে হলে হোক, কিন্তু সে ওই খুনিকেই ভোট দিবে। তো আপনার পলিটিশিয়ানদের দোষ কি? আমরাই ওকে ইলেক্ট করছি। জাতিগতভাবে যেহেতু আমাদের রাষ্ট্রের আদর্শগত ফাউন্ডেশন নাই, সেই জন্য রাষ্ট্রটা গড়ে ওঠেনি। এবং রাষ্ট্রটা গড়ে না ওঠার জন্য আপনার এখানে সবাই মনে করে যে আমার পার্সোনাল বেনিফিটটা কি হবে। এটাই হলো আসল কারণ যে আমাদের খাসরত কেন বদলায় না। একটা জাতি কিংবা রাষ্ট্রের একটা ফাউন্ডেশন দরকার হয়, একটা আদর্শগত ফাউন্ডেশন। না, এটা বললে পরে আপনারা আমাকে ভুল বুঝবেন না। প্রথম কথা হলো, আমরা যখন পাকিস্তান করেছিলাম, ফাউন্ডেশনটা ছিল যে আমরা সবাই মুসলমানরা এখানে একটা আলাদা রাষ্ট্র করবে। পাকিস্তান হওয়ার পরেই কিন্তু সেই আইডিওলজিক্যাল ফাউন্ডেশনটাই চির খেলো। নাম্বার 2, আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রথম দিন থেকেই আমাদেরকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার ফলে আমাদের রাষ্ট্রের যে দুর্বল ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে থাকা জনগোষ্ঠীর ভিতরে প্রচণ্ড বিভাজনের সৃষ্টি হয়েছে। বিভাজনটা হলো স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার। এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস, কিন্তু প্রগতিশীল সাম্প্রদায়িক। এখন এই বিতর্কগুলি যে কত আপনার, আমাদের ভাষায় একটা কথা আছে ফজুল মানে ফিউটাইল, বাট ভেরি পলিটিক্যালি। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। না, আমি সেটা বলছিলাম যে এগুলি একদম, আমাদের বাংলায় একটা কথা আছে ফজুল, ইংরেজিতে বলে ফিউটাইল। এগুলি একদম, আমি যেরকম শিক্ষিত লোকের সঙ্গে কথা বলেও বুঝি, শুনি, শিখি, আমি তাদের কাছ থেকেও শিখি। এবং সেই জন্য আজকে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে কথা বলবো। সেটা হচ্ছে, যারা এই আলোচনা অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করছে, তারা একটা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। সেটা হচ্ছে এই ফোর্সফুল ডায়ালগ। যে ফোর্সফুল ডায়ালগ ছাড়া কখনো সমাজে পরিবর্তন হবে না। এবং আমরা যখন কথা বন্ধ করে দেব, তখন পরিবর্তন বন্ধ হয়ে যাবে। আমরা যদি দেশের জনগণকে বুঝাতে ব্যর্থ হই, এটা আমাদের ব্যর্থতা। আমরা এনাফ বলতে পারিনি, বোঝাতে পারিনি, তাদের সামনে যা কিছু তুলে ধরা দরকার ছিল সেটা করতে পারিনি। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আসে মানুষের সংগ্রাম, তারপরে আসে আন্দোলন, তারপরে আসে পরিবর্তন। কিন্তু আগে কি সমস্যা, কি হচ্ছে, এইগুলি জাগ্রত করা, এইগুলি মানুষকে সচেতন করা হচ্ছে একটা সমাজের একটা চিন্তাবিদদের বা কর্মীদের বা আমাদের মতো লোক যারা আছে, যারা আমরা চিন্তা ভাবনা করি, ভালোবাসি দেশকে, পরিবর্তন চাই, তাদের কথা বলতে হবে। শুধু কথা বলা না, কথা বলা প্রচার করে যেতে হবে সমানে। আমি যখন স্কুটারে উঠি, আমি স্কুটারের ড্রাইভারের সঙ্গে কথা বলি, আমার গাড়ির ড্রাইভারের সঙ্গে আমি কথা বলি, আমার বুয়ার সঙ্গে কথা বলি। আমি কিন্তু ওদের কাছ থেকে অসাধারণ একটা কমন সেন্স রেসপন্স পাই এবং অবাক হয়ে যাই ওরা বুঝতে পারছে কিভাবে। সেই জন্য এই প্রসেসটা আমাদের কন্টিনিউ করতে হবে। সো মানবাধিকার হচ্ছে বিচারের পিলার। অবিচার মানেই হচ্ছে, উড্রো উইলসন 100 বছর আগে বলে গেছেন যে অবিচার হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। কোনো অধিকার লঙ্ঘনই হচ্ছে অবিচার।
এবং অবিচার যখন হয় তখন দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না, কারণ শান্তি দাঁড়িয়ে থাকে বিচারের উপরে এবং বিচার দাঁড়িয়ে থাকে সত্যের উপরে। এই সত্য, বিচার এবং শান্তি, এই যে রিলেশনশিপ, এটা হচ্ছে ইটার্নাল রিলেশনশিপ, ইররেসপেক্টিভ অফ টাইম অ্যান্ড প্লেস, ইউনিভার্সাল রিলেশনশিপ। কাজেই যখনই দেখবেন আপনারা যে রাস্তায় নামার জন্যে তৈরি সর্বদা, এবং কথাবার্তা বন্ধ থাকবে না, এবং যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে হবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি আর ভাবি যে না আর কিছু হবে না, সংগ্রাম তো হয়েছিল, কয়বার সংগ্রাম করব, কয়বার রাস্তায় লোক প্রাণ দেবে, কয়বার নামবো, এই প্রশ্ন আমাদের করা কখনো উচিত না। এগুলি হচ্ছে সেলফ ডিফিটিং টক অ্যান্ড সেলফ ডিফিটিং আইডিয়াস। আমাদের সর্বদা মনে রাখতে হবে পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্য আমাদের সদা সর্বদা সোচ্চার থাকতে হবে। ম্যাগনিটস্কি স্যাংশনের পরে 2021 সালের ডিসেম্বরে, 2022 সালে আপনার খুন এবং এই ক্রস ফায়ার সব বন্ধ হয়ে গেল। কিন্তু 2023 সালের ইলেকশনের আগে, 2023 সালের শেষের দিকে আমি দেখছিলাম স্ট্যাটিস্টিক্সটা, তখন আবার এটা বেড়ে গেল। এবং হিউম্যান রাইটস ওয়াচ এই কথাটাই বলছে যে ম্যাগনিটস্কি স্যাংশনের মতন স্যাংশন একটা ডিটারেন্স এফেক্ট তৈরি করে সমাজে, কিন্তু সত্যিকার পরিবর্তন করতে গেলে সংস্কার করে লাগবে। প্রতিষ্ঠানগুলিকে জবাবদিহি হতে হবে, রাষ্ট্রকে জবাবদিহি হতে হবে, সরকারকে জবাবদিহি হতে হবে, এবং সেই জবাবদিহিতা করার জন্য হচ্ছে জনগণ যখন ওয়াকেবহাল থাকবে, সোচ্চার থাকবে, তখনই সরকার সোচ্চার থাকবে এবং জবাবদিহি থাকবে। এটা আমার কথা নয়, এটা জেফারসন বলে গেছে 150 বছর আগে। সেই জন্য বলে গেছে যে প্রেস একটা গভর্নমেন্টের থেকেও ইম্পর্টেন্ট। জনগণকে জানানো, সোচ্চার থাকা, ওয়াকেবহাল রাখা, তাদেরকে সংগঠিত রাখা, এই পরিবর্তনগুলি আনার জন্য। যারা ক্ষমতায় আছে তারা অন্যায় করতে চায়, তারা সবসময় মিথ্যার আশ্রয় নেয়, সত্যের আশ্রয় নেয় না কেন? তার কারণ সত্য দিয়ে তো তারা টিকে থাকতে পারবে না। কাজেই প্রথমে আসবে মিথ্যার থেকে সত্য, সত্যটাকে আমাদের ফেস করতে হবে। আজকে যেই সত্যটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল, একটা বিরাট আন্দোলনের পরে 1400 লোক কি আরও অনেক বেশি প্রাণ দিয়েছে, এবং জনগণ কত সাহসিকতার সঙ্গে এই সংগ্রামটা করলো, সেটা মানে টেলিভিশনের পর্দা থেকে, রাস্তার থেকে আমরা দাঁড়াই দেখলাম যে কি অবিশ্বাস্যভাবে তারা এগিয়ে এসে একটা সাংঘাতিক একটা স্বৈরাচারী সরকার, যে সরকার ক্ষমতা এমনভাবে কুক্ষিগত করে ফেলেছিল যে পুলিশ, আদালত সব কিছুই তো তার ক্ষমতার মধ্যে ছিল। জনগণ কিন্তু তার ইয়েতে দাঁড়িয়েছে বলেই আজকে আমাদের এই পরিবর্তন হয়েছে। আমার দুঃখের কারণ হচ্ছে এরকম একটা সুযোগ একটা দেশে বিরল, সচরাচর একটা জাতির জীবনে এই সুযোগ, ঐতিহাসিক সুযোগ আসে না, কিন্তু এবার এসেছে। আমি এক ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার আমার সঙ্গে বলল, কারণ আমাকে একটু জানে যে আমি একটু কথাবার্তা বলি, বললো যে আমার দুঃখ যে এত বড় একটা সুযোগ আমাদের আসলো আর আমরা এইভাবে নষ্ট করে ফেললাম এই সুযোগটাকে। সেই জন্যই আমাদের এখন বিশেষ করে এই ক্রিটিক্যাল টাইমে দাঁড়াতে হবে, আমাদের সোচ্চার হয়ে